ফুটবলের অভাগা রাজপুত্র নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ফুটবল প্রেমীদের মনে এক পরম শূন্যতা জন্ম দিয়েছে। সেই বিষাদকে আরও বাড়িয়ে দিল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়। এছাড়া লুকা মদ্রিজ বা ম্যানুয়েল নয়েরদের বিদায়ও আবেগ আপ্লুত হয়েছেন ফুটবল ভক্তরা। বিশ্ব ফুটবলের এক সোনালী যুগের মহারুহরা যখন একে একে আন্তর্জাতিক মঞ্চের ব্যাকস্টেজে চলে যাচ্ছেন, তখন সর্বকালের সেরা তকমা নিয়ে স্পটলাইটের নিচে একাকে দাঁড়িয়ে রইলেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সে ক্যারিয়ারের সব প্রাপ্তি ছুঁয়ে দেখা শেষ। এখনও তরুণ তুর্কিদের সাথে পাল্লা দিয়ে প্রতি ম্যাচে গড়ে যাচ্ছেন অনন্য কীর্তি। আজ রাতে মহাযুদ্ধের মঞ্চে মহানায়কের কপালে জুটবে কি বিদায়ের করুণ সুর, নাকি ফুটবলের সেই অবিসংবাদিত মহাতারকা নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটাতে সোনালি রঙে রাঙাতে লিখবেন নতুন কোনো রূপকথা। বিশ্বকাপের প্রতিদিনের লড়াই, শিরোপার দৌড়ে কারা এগিয়ে, খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য এবং দলগুলোর পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণ নিয়ে আরটিভির প্রতিদিনের আয়োজন কিক অফ। পুরো আয়োজনের সবার সঙ্গে রয়েছি আমি নাজমুন মিম। বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার রুকনুজ্জামান কাঞ্চন। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। দর্শক জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেজ এবং HQ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে। জানতে চাই শুরুতেই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বাহ, জেনে ভালো লাগছে, কারণ যেটা আমি শুরুতেই বলছিলাম, ফুটবল ভক্তদের কিছুটা অনেকটাই মন খারাপ, কারণ বুঝতেই পারছেন বড় বড় দেশগুলো চলে যাচ্ছে। তো বলবো আমি একদম কালকের ম্যাচটা নিয়ে কথা বলতে চাই। এছাড়াও আমাদের বেলজিয়াম যুক্তরাষ্ট্রে দারুণ একটা ম্যাচ নিয়ে কথা রয়েছে। আজকে একটি হাই ভোল্টেজ ম্যাচ আছে, আর্জেন্টিনা এবং মিশর মুখোমুখি হচ্ছে। কিন্তু সবার আগে পর্তুগালের ম্যাচটি নিয়ে আমি শুরু করতে চাই। কেমন লেগেছে ম্যাচটি? ডেফিনেটলি আসলে পর্তুগাল ম্যাচটা পর্তুগাল অনেক ভালো খেলেছেন এবং আমি আসলে ব্যক্তিগত ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত এবং তারে আমি যখনই প্রশ্ন আসে যে বর্তমানে ওয়ার্ল্ডের মেসি সেরা না ক্রিস্টিয়ানো সেরা, ঠিক আছে, সেক্ষেত্রে আমি রোনালদোকে আমি এগিয়ে রাখি, যদি আমি আর্জেন্টিনার সাপোর্টার। সেই ক্ষেত্রে আপনি দেখেন একটা প্লেয়ারের যেটা হওয়া উচিত, যা থাকা উচিত, দেখেন ক্রিস্টিয়ানো যেমন হাইট আছে, রাইট ফুট, লেফট ফুট, হেডিং, শুটিং, এভরিথিং, একটা পরিপূর্ণ প্লেয়ার বলতে যাবো যায় সেটা ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ, সেক্ষেত্রে আবার কি মেসি আবার এই জিনিসটাই আবার সে লেফট ফুটের প্লেয়ার, কিন্তু সে কিন্তু এই লেফট ফুটে কিন্তু সবগুলো কভার করে। সো দুই ক্যাটাগরির প্লেয়ার। সো আমি আসলে পর্তুগাল হেরে যাওয়াতে আমি আসলে অত্যন্ত ব্যথিত, কারণ পর্তুগাল অনেক ভালো ম্যাচ খেলছেন। হ্যাঁ, ম্যাচ খেলে কিন্তু এক গোলে হারছেন, ঠিক না? সো আমি আসলে ব্যক্তিগতভাবে আমি আসলে খুব কষ্ট পেয়েছি। আপনাকে যদি স্পেসিফিকলি আমি জিজ্ঞেস করি ভাই, যে মিকেল মেরিনোর যে গোলটি, সেই গোলটি নিয়ে আপনার কি বলার রয়েছে? আমরা দেখেছি একদম অনেকক্ষণ কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছিল এবং রীতিমতো কিছুটা উত্তেজনা একটু কমই ছিল। মনে হয়েছিল আচ্ছা কি হচ্ছে ম্যাচটাতে, বুঝে উঠতেই 90 মিনিট শেষ। একেবারে যখন অতিরিক্ত সময় প্রথম মিনিটেই আমরা গোলটা দেখলাম স্পেনের কাছ থেকে, তো ওই ব্যাপারটা কেমন লেগেছে? এখানে আমি বলবো আমাদের যে সিস্টেম, কোচগুলো ওয়ার্ল্ডে যে কোচেরা আছেন, ওনারা কিছু ফরমেশনে খেলায়, ঠিক আছে। দেখবেন প্রতিটা টিমের কিন্তু একটা ফরমেশন থাকে। পর্তুগালের ফরমেশন ছিল যখনই খেলার লেভেল কিন্তু একই ধরনের দাজ, ঠিক না? সো এই দাজ এই সিস্টেমগুলো যখনই এই সিস্টেমের থেকে একটা প্লেয়ার যখনই সরে আসে, তখনই কোনো গোলগুলো হচ্ছে। কিন্তু দেখেন আপনার ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, ফ্রান্স বলেন, সবাই কিন্তু একই ফরমেশনে খেলতেছেন। যখন এই ফরমেশনের বাইরে চলে যায় প্লেয়ারগুলো, যখন ফরমেশন যখন বাইরে চলে যায়, তখনই কিন্তু আপনার এই গোলগুলো হচ্ছে। সো সেম আমি এটাই বলবো যে পর্তুগাল যেটা গোল খেয়েছেন কালকে, ওনারা ফরমেশন তখন এই ফরমেশনের বাইরে চলে গেছেন। যদি ফরমেশন থাকতো তাহলে আমার মনে হয় এই গোলটা হতো না। তো পর্তুগাল যথেষ্ট ভালো খেলছে, ক্রিস্টিয়ানো চান্স পাইছে, হয়তো লাক ফেভার করে নাই। সো এই লাক যদি ফেভার করতো হয়তো পর্তুগালও জিততে পারতো। এবং পুরো ম্যাচটাতে দেখেছি যে প্রায় 56% কিন্তু বল দখল ছিল স্পেনের, এবং কিছুটা কি তাদের টিকিটাকে এটাই ছিল কিনা যে পর্তুগালকে কিছুটা ক্লান্ত করে দেবে, এটাই কি তাদের মূল লক্ষ্য ছিল? এটা আসলে সিস্টেম, এটা কিছু সিস্টেম থাকে, কোচেদের কিছু সিস্টেম থাকে, যে কিছু পাসিং সিস্টেম থাকে, ফরমেশনের কিছু সিস্টেম থাকে, যেন খেলতে তারা ক্রিয়েট করবো, ঠিক আছে না? কিন্তু সেটাই কিন্তু স্পেন করছে, ঠিক আছে। এই ক্রিকেটগুলো তারা করছে যে খেলতে কিছু মাঝখানে কিছু জায়গা গ্যাপ রাখছে, ঠিক আছে, ওইখান থেকে চলে এসে সাইডে চলে গেছে, ঠিক আছে। এখান থেকে ক্রিয়েট করে তারা কিন্তু ওদের যেই ফরমেশনের মনোযোগ আপনার নষ্ট করে ফেলছে, ঠিক আছে। ওই সময়তেই কিন্তু গোলটা খেয়েছে পর্তুগাল।
আমি আসলে বলবো আসলে এটা একটা মানে এটা স্পেনের যে কৌশল সেটাকে আসলে এখানে বাহবা দিতেই হয়, বাহবা দিতে হয়। কিন্তু রোনালদোর লাস্ট ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ তো সেক্ষেত্রে অবশ্যই রোনালদোর যে একটা সুযোগ তিনি পেয়েছিলেন এবং আপনি যেমন সব থেকে বলছিলেন যে সব দিক থেকে পারফেক্ট একজন প্লেয়ার, তার শেষ ওয়ার্ল্ড কাপ আসলে সেটা দেখেন নিয়ে কি বলার ক্রিস্টিয়ানো আছে? রোনালদো কিন্তু আসলে ওর যেভাবে ডেডিকেশন এবং যেভাবে আপনার ফুটবলের প্রতি ভালোবাসা, বিশেষ করে ওর মা যেভাবে ওকে সাপোর্ট করে, আপনি দেখেন বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন খেলাতে কিন্তু মন মাকে নিয়ে যায়, ঠিক আছে। সো ক্রিস্টিয়ানো রোনালদো যথেষ্ট চেষ্টা করছে, একটা প্লেয়ার কখন মিস করবে সেটা ইচ্ছা করে মিস করে নাই, ঠিক না, তো হয়ে গেছে। তো আমার মনে হয় ক্রিস্টিয়ানো এই সমস্ত ক্ষেত্রে তার গোল করা উচিত ছিল এবং সেও চেষ্টা করছে। এটা আমি একটা প্লেয়ার হিসেবে আমি বলবো যে আমিও তো যখন খেলি আমিও তো চেষ্টা করি যেন গোলটা যাতে মিস না হয়, গোল ওই করার 90 জন্য। মিনিটসের পারফরম্যান্সটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো কিছু হয়ে যেতে পারে, যেমনটা ব্রাজিলের ম্যাচটাতে আমরা দেখেছি, খুবই আনএক্সপেক্টেড একটা রেজাল্ট। তো এই আমার মনে হয় যে এটাই আমি নিজস্ব মতামত যদি বলতে হয়, এতটুকু 90 মিনিটসের পারফরমেন্সটা খুবই বেশি দরকার। আপনি হয়তো একমত হবেন এখানে। এবং 41 বছর বয়সী রোনালদোর বিদায় স্তব্ধ করে দিয়েছে, এর আগে নেইমার, তার আগে লুকা মদ্রিচ, সো সবকিছু মিলে লুকা মদ্রিচের বিদায়টাও অনেক অনেক কষ্ট দিয়েছে, বাট নেইমার রিয়েলি আনএক্সপেক্টেড। নেইমার আসলে আমি মনে করি কোচের ফরমেশন ভালো জানে, কোচে নেইমার আরো আগে নামানো উচিত ছিল। ফার্স্ট হাফে সেকেন্ড হাফে প্রথমে যদি নেইমার নামাই দিত, নেইমার নামার পরে কিন্তু ব্রাজিলের খেলা চেঞ্জ হয়ে গেছে, ঠিক না। এবং আমাদের ব্রাজিলের যে মিসটা করছে, প্লান্টিক পাওয়ার পর যে মিসটা করছে, এই মিসটা যদি না করতো, ঠিক আছে, তাহলে খেলার চিত্র ঘুরে যেত, ঠিক আছে। নেইমার যদি আরো আগে নামাইতো তাহলে হয়তো আরো ভালো কিছু রেজাল্ট হতো, ব্রাজিল জিততে পারতো, এরকম কিছু নিয়ে আপনার কিছু ফল করছে। আসলে ফল হয়, একটা মানুষ তো আসলে পরিপূর্ণই না, কিন্তু পরিপূর্ণভাবে সব কিছু করতে পারে না, জাজ করতে পারে না। সেক্ষেত্রে আসলে যারা স্টাফ থাকে, স্টাফের সাথে আমার মনে হয় একটু কথা বলে নিলে সবচেয়ে ভালো। সেদিক থেকেই বোধহয় পর্তুগালের বিষয়টা আনতেই হয় যে ম্যাচের পর যিনি কোচ রয়েছেন রবার্তো মার্টিনেজ, তিনি দায়িত্ব থেকে অবসর নিয়েছেন, তো সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আসলে মার্টিনেজ হলো ডেফিনেটলি সে ওয়ার্ল্ডের এক নাম্বার কোচ আমি মনে করি। সে যথেষ্ট পরীক্ষিত একটা কোচ। সে চেষ্টা করেছেন টিমটাকে সুন্দর গুছিয়ে খেলার জন্য এবং টিমটা খেলেছেন সেই ফরমেশনে। কিন্তু ফরমেশন কিছু ফরমেশন থাকে, এই ফরমেশনে আমি এই ফরমেশনে 4-4-2 খেলতেছি, আমার এই ফরমেশনে কী খেলতে হবে, এগেনস্টের কোচ হয়তো এই ফরমেশনকে কী করলে বিট করা যাবে সেই ফরমেশন হয়তো স্পেন্ড করছে, ঠিক না। সো এই সমস্ত বিভিন্ন সে ওভারকাম হয়তো উনি করতে পারেন, এই সমস্ত বিবেচনা করে ওনার নিজের কাছ থেকে উনি কিছুটা নিজেকে ব্যর্থ মনে করে উনি নিজের মনে করেই দায়িত্ব থেকে সরে গেছেন। আমরা আমাদের বেলজিয়াম এবং যুক্তরাষ্ট্রের ম্যাচটি নিয়ে কথা বলতে পারি, ছোট্ট একটা বিরতির পর ফিরছি। দর্শক, রেইজ এবং এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত রেইজ এবং এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে। আমরা বিশ্লেষণ আবারও ফিরতে চাই। বলছিলাম যে বিরতির পর আমরা বেলজিয়াম এবং যুক্তরাষ্ট্র নিয়ে কথাটা বলবো। যুক্তরাষ্ট্র স্বাগতিক দেশ, সেখানে বেলজিয়াম 4 গোল করেছে, যুক্তরাষ্ট্র 1 গোল। পুরো ম্যাচটা নিয়ে আপনার ছোট্ট করে বিশ্লেষণ জানতে চাইবো, কেমন লেগেছে? না, ডেফিনেটলি বেলজিয়াম অনেক ভালো ফুটবল খেলছে এবং যুক্তরাষ্ট্র চেষ্টা করছে। ওরা মানে একটা কথা আছে না যে কি বলে আন্ডারস্টিমেট করা, আমার মনে হয় যুক্তরাষ্ট্র বেলজিয়ামের আন্ডারস্টিমেট করছে, আমার কাছে মনে হয়েছে আর কি। আন্ডারএস্টিমেট করেছে, এটা কেন মনে হয়েছে আপনার? আমার এই যে কিছু খেলার মানে চিত্রতে বোঝা গেছে যে আমার মনে হয় যুক্তরাষ্ট্র বেলজিয়ামের আন্ডারস্টিমেট করছে, সেই ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র গোল করে খেয়েছেন। আমি কিছুক্ষণ খেলা দেখতে পারছি আজকে, ঠিক আছে, কতটুকু হাইলাইট দেখছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বেলজিয়ামরা যুক্তরাষ্ট্র একটু আন্ডারস্টিমেট করছে, সেই ক্ষেত্রে এই গোলগুলা তারা রিসিভ করছে। আচ্ছা। এবং আপনি দেখেন যে ফরমেশনগুলা, যে প্লেয়ারগুলো যে ফরমেশনে খেলতেছিলেন, ঠিক আছে, মানে ক্যাজুয়াল এক একটা ফরমেশনে যারা খেলতেছিলেন যুক্তরাষ্ট্রের প্লেয়ারগুলো কিন্তু ক্যাজুয়ালভাবে খেলতেছিলেন, ঠিক আছে, মানে সিরিয়াসনেস একটা বলতে যে জিনিসটা আছে, যুক্তরাষ্ট্রের প্লেয়ারগুলো সিরিয়াসনেস খেলতেছিলেন না, ঠিক আছে, যেভাবে যাওয়ার কথা ছিল যেভাবে যাচ্ছেন না, যেভাবে একটা প্লেয়ারের ফিনিশিং করার কথা ছিল সেভাবে ফিনিশ করছেন না, ঠিক মতো ট্যাকল করছেন না, পজিশনে থাকছেন না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেই আমার মনে হয় যে এই গোলটা গোলগুলো রিসিভ করছেন। তো সেক্ষেত্রে আন্ডার এস্টিমেটের কথাটা যেহেতু বললেনই, তাহলে এই যে কেভিন ডি ব্রুইনার কথা যদি বলি বা রোমেলু লুকাকুর মতো বড় তারকারা আমরা দেখেছি তারা বেঞ্চে বসে আছেন, এবং চার্লস ডি কেটেলের জোড়া গোল নিয়ে বেলজিয়াম কিছুটা ডমিনেট করেছে বোধহয় যুক্তরাষ্ট্রকে, এটা মনে হচ্ছে কিনা? লুকাকু মাদ্রিদে আমার মনে হয় ওনারে খেলানো উচিত ছিল, আমি মনে করি বেঞ্চে বসে রাখছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে সিনিয়র প্লেয়ার আমার মনে হয় যে
যখনই আমি গোল খাচ্ছি আমরা আমাদের সময় যখন দেখছি যে কোচ যেটা করছে যখন গোল খাচ্ছি সেক্ষেত্রে কোনো সিনিয়র প্লেয়ারে প্রাধান্য দেওয়া উচিত, ঠিক না? টিমটাকে ব্যালেন্স করার জন্য, টিমটাকে কোঅপারেট করার জন্য, ঠিক আছে? সো আমার মনে হয় যে এখানে হয়তো কোচ এই ফরমেশন আমার মনে হয় যে সিনিয়র প্লেয়ার নামাই দিয়ে ওই 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 গ্যাপগুলো যদি পূরণ করতো আমার মনে হয় তাহলে এই ফরমেশনটা তারা এতগুলো গোল রিসিভ করতো না এবং ডোমিনেট তারাই করতো, এরকম আমার কাছে একটা মনে হয়েছে আর কি, খেলায় চিত্রতে বলছে আর কি। তো সেদিক থেকে যুক্তরাষ্ট্রকে আপনি কি কিছুটা বলছেন যে তাহলে তারা আন্ডার এস্টিমেটের শিকার হয়েছে, কারণ তারা তাদের পারফরম্যান্সটা ওভাবে শো করতে পারেনি, এটা কি মনে হয়নি? হ্যাঁ, আসলে তো যুক্তরাষ্ট্র যে আমি এর আগে যে খেলাগুলো দেখছি যুক্তরাষ্ট্রের, কিন্তু তারা কোনো এই ইয়ার সাথে কোনো স্বাভাবিক খেলা তারা খেলতে পারেনি, ঠিক না? তারা 50% খেলাও খেলতে পারেনি। তারা যাদের যে পারফরমেন্স, যাদের যে বিগত ম্যাচগুলো আমি দেখেছেন, আপনারাও দেখেছেন, দর্শক দেখেছেন, ঠিক আছে? তারা যে পারফরমেন্স করছে, কিন্তু এই ম্যাচে কিন্তু তারা ওইভাবে কিন্তু তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে বেলজিয়াম বলবো এখন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেনের সাথে, তাহলে কিরকম তাদের? হ্যাঁ, ডেফিনেটলি এখন যেহেতু বেলজিয়াম চলে আসছে, স্পেনের সাথে খেলা হবে, আসলে এখন আমি বলবো 50-50 যারা, হ্যাঁ 50-50 আমি বলবো। সেক্ষেত্রে স্পেনটা আমি যদি একটু এগিয়ে রাখবো, ঠিক আছে, কারণ তারা তো বেলজিয়ামও খেলে আসছে, ঠিক না? কিন্তু আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করতে চাইবো, ইন্টারাপ্ট করতে চাইবো ভাইয়া। স্পেনকে বা ফ্রান্সকে খুবই ব্যালেন্স টিম বলা হচ্ছে, তো সেক্ষেত্রে বেলজিয়ামকে এবং স্পেনকে 50-50-তে রাখা আপনার এটা কেন মনে হচ্ছে? কারণ আপনি দেখেন বেলজিয়াম কিন্তু বিগত ম্যাচগুলো খেলে আসছে, ঠিক না? খেলে এসে কিন্তু তারা এখন একটা পরিপূর্ণ টিম, একটা ব্যালেন্স হয়েছে, ঠিক না? কিন্তু আপনি দেখেন স্পেন, যখনই আপনি স্পেন তারা আসবে, তারা একটা ব্যালেন্স টিম, ঠিক আছে? সো কেউ কারো কিন্তু ছেড়ে দিবে না, ঠিক না? তো আমি মনে করবো 50, এই কারণে বলতেছি আমি যে সুযোগগুলো আসবে, গোলের যে সুযোগগুলো আসবে, এই সুযোগগুলো যে অ্যাপেল করতে পারবে তারাই জিতবে, এটা আমার এটা বিশ্বাস আর কি। ওকে, তাহলে আমরা প্রেডিকশনটা ধরে নিলাম 50-50 একটা চান্স রয়েছে। এখন আমি যেটাতে আসতে চাই, আজকে সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ, যেটি রাত 10টায় আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে মিশর, রাউন্ড অফ 16-এ। পুরো ম্যাচটা নিয়ে ছোট্ট করে প্রেডিকশন জানতে চাই, তারপর আমি বিস্তারিততে যাব, কারণ আমরা দেখছি যে অনেক অঘটন ঘটে যাচ্ছে, বড় বড় টিমগুলো চলে যাচ্ছে, সেক্ষেত্রে আর্জেন্টিনাও খুব একটা ফর্মে নেই। আপনি কি একমত হবেন কিনা? না, আমি একমত হব না এই কারণে, কারণ আপনি দেখেন লিওন মেসি কিন্তু আপনি দেখেন একটা প্লেয়ার, সে পুরো টিম লাস্ট ওয়ার্ল্ড কাপের কাতার যে ওয়ার্ল্ড কাপটা হয়েছে, সেই ওয়ার্ল্ড কাপের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু আর্জেন্টিনা টিমে আছে এবং একটা পরিপূর্ণ টিম, ঠিক আছে? আপনার গোলকিপার থেকে শুরু করে, মার্টিনেজ থেকে শুরু করে, আপনার ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে শুরু করে স্ট্রাইকার পর্যন্ত আপনার সেম একটা টিমই কিন্তু আছে এবং তারা আগের থেকে এখন আরও পরিপূর্ণ একটা পরিপূর্ণ টিম বলতে যা বোঝায় সেটাকে আর্জেন্টিনাকে আপনি বলতে পারেন। আপনি দেখেন প্রতি ম্যাচে লিওনেল মেসি গোল পাচ্ছে, গোল করাচ্ছে, ঠিক আছে? সো আমি মনে করি রিয়াল মেসি একটা অপ্রতিরোধ্য একটা প্লেয়ার হিসাবে তৈরি হচ্ছে, আমার বিশ্বাস। সো মেসি পারে একটা টিমের পুরো চিত্র ঘুরে দেওয়ার জন্য। সো আমি বলবো যে আজকে ম্যাচ আর্জেন্টিনা ডেফিনেটলি ভালো করবে। আমি সাপোর্টার বলে না, কারণ এদের যে পারফরমেন্স, লাস্ট যে পারফরমেন্সগুলো দেখাচ্ছে, এই পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আর্জেন্টিনা আজকেও ভালো করবো এবং জিতবে, এটা আমার বিশ্বাস। কিন্তু একটা কথা হচ্ছে যে আমরা অ্যাসেসমেন্টে দেখেছি মেসিকে খুব হেল্প করতে, তিনি সব সময় আছেন, কিন্তু আমি দুজন প্রধান স্ট্রাইকারের কথা এখানে আনতে চাই, লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ। এই দুজনকে পারফরমেন্স বা ফর্মটা নিয়ে আজকে কি মনে হচ্ছে? কারণ আমরা যেভাবে তাদেরকে জ্বলে উঠতে দেখি, স্পার্কটা দেখি, কাইন্ড অফ মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে সেটা একটু মিসিং। আসলে একটা প্লেয়ার কারো না কারো জায়গায় কেউ না কেউ জ্বলে ওঠে, ঠিক আছে? দেখেন প্রতিটা ম্যাচে কিন্তু রিয়াল মেসি গোল করাচ্ছে, ঠিক আছে? হয়তো আজকে তারা আজকে জ্বলে উঠবে, ঠিক না? আমার বিশ্বাস যে আজকে ম্যাচে এই দুই প্লেয়ার নাম বললেন, তারা আজকে ম্যাচে জ্বলে উঠবে, এটা আমার বিশ্বাস। লিওন মেসির সাথে তারাও সাপোর্ট দিবে, ঠিক আছে? দেখবেন আজকে তারা গোল করছে, এটা আমার বিশ্বাস। কারণ এবং তারা যেহেতু ভালো খেলে আসে নাই, সো আমি মনে করি আজকে তাদেরকে ফর্মটা প্রমাণ করার তাদের। এবং আমরা আলভারেজের একটা ব্যাপার দেখেছি যে তিনি এর আগের বারও যখন হয়েছিল 2022-এর কথা যদি বলি, দেখা গেছে সেমিফাইনালে তিনি জ্বলে উঠেছিলেন, ঠিক আছে? তো এরকম কি এই বিশ্বকাপে আমরা দেখতে পারি কিনা? কারণ সবাই বলছে এবং আমরা নিজেরাও দেখছি কিছুটা মেসি নির্ভর হয়ে যাচ্ছে আর্জেন্টিনার পারফরমেন্স। আসলে মেসি তো একটা টিমের সব কিছুই করতে পারে, ঘুরিয়ে দেয়, ঠিক আছে? তবে আজকে আমি যেটা বলেছিলাম যে আলভেজ আজকে তারা গোল করবে, এটা আমার বিশ্বাস, জ্বলে উঠবে আজকে কোয়ার্টার ফাইনাল, সেকেন্ড ফাইনাল ম্যাচ আজকে তারা জ্বলে উঠবে, এটা আমার বিশ্বাস। কারণ ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু মেসিকে গার্ড দিবে, ঠিক আছে? সেক্ষেত্রে তারা কিন্তু একটু ফ্রি থাকবে। এই ফ্রি থেকে যদি এই চান্সগুলো যদি তারা পায়, এটা যে অ্যাভেল করতে পারে, আমার বিশ্বাস
আর্জেন্টিনা আর ভালো করবে, সেক্ষেত্রে জিতবে। মিশরের মোহাম্মদ সালাহকে নিয়ে আপনার কি বলার আছে? মিশর সালাহ নিঃসন্দেহে সে যথেষ্ট ভালো প্লেয়ার, লেফট ফুটের প্লেয়ার, এবং তার যথেষ্ট ডেডিকেশন আছে, এবং সে পুরো টিমটারে আপনার গুছিয়ে কিন্তু সে টিমটারে এই পর্যন্ত নিয়ে আসছেন, ঠিক আছে। সো তাকে হালকা করে দেখার কোনো অবকাশ নাই। সো সুযোগ দিলে কিন্তু সালা গোল করে ফেলবে, এটাই স্বাভাবিক। আপনি বলেন যে লিওন মেসি এবং সালাহ একই একই দাসের প্লেয়ার, একই লেফট ফুটের প্লেয়ার, ঠিক আছে। সো আমি মনে করি সালাহ যথেষ্ট ক্লেভার প্লেয়ার, তাকে একটু আলাদাভাবে মার করতে হবে, এটা আমার। তবে আর্জেন্টিনাকে নিয়ে আমার আরো কিছু কোয়েশ্চেন রয়েছে, কিন্তু আমরা ছোট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা বিশ্লেষণে ফিরছি। দর্শক, রেইজ এবং এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারি সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিচ্ছি আরও একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রেইজ এবং এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে। আমরা তো আর্জেন্টিনাকে নিয়ে বিশ্লেষণটা করছি, যেহেতু আজকে রাতে ম্যাচ রয়েছে এবং আর্জেন্টিনা যিনি কোচ রয়েছেন স্কালোনি, তিনি কিন্তু বলেছেন সংবাদ সম্মেলনে যে আমরা মিশরের অ্যাগেনস্টে যে নামবো, আমরা খুব বেশি পরিবর্তন আনবো না, চেঞ্জেসটা আমরা রাখবো না। তো সেক্ষেত্রে সেটা মিশরের জন্য কিছুটা প্লাস পয়েন্ট, নাকি মিশর কোনভাবে রণকৌশলতে কিভাবে সাজাবে, কি মনে হয়? না, মিশর আসলে কোচের একটা ফরমেশন থাকে, যে টিমটা ফার্স্ট 11-এ খেলতে থাকে। সাধারণত আমরা আমাদের সময় দেখছি, এবং ওয়ার্ল্ডের যে দেশগুলো আছে তারা কোনো সেম টিমটাই খেলানোর চেষ্টা করে, যদি ইনজুরি না হয় সেই ক্ষেত্রে সেম টিমে খেলার জন্য করে। কারণ অলরেডি একটা টিম যখন খেলে 11 জন প্লেয়ার খেলে, একটা কম্বিনেশনের ব্যাপার আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে আর্জেন্টিনা সেক্ষেত্রে চেঞ্জ করার কোনো অবকাশ নাই, সেম টিমই খেলাবে, এটা আমার বিশ্বাস। তবে সেক্ষেত্রে সেটা মিশরের জন্য কিছুটা কি প্লাস পয়েন্ট না? না, সেক্ষেত্রে প্লাস পয়েন্ট হবে না, কারণ একটা ব্যালেন্স টিম, যেহেতু আপনি ব্যালেন্স, এখানে যদি আপনি ধরেন একটা নতুন একটা প্লেয়ার ইন করাইলো, ঠিক আছে, সেখানে একটু আন্ডারস্ট্যান্ডিং, যদিও আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, তারপর একটা টিম একটা নতুন প্লেয়ারকে দুটো প্লেয়ার ঢুকাইলে সেক্ষেত্রে কোনো আপনার যথেষ্ট আপনার এখানে ব্যাক পেতে হবে আমি মনে করি, ঠিক আছে। আমার মনে হয় যে ফার্স্ট 11টা খেলাচ্ছে, এটাই যদি খেলায় আমার মনে হয় যে ভালো করবে। তবে আমি আমাদের যে দুজন প্লেয়ার আছে, আলেসান্দ্রো মার্তিনেজ এবং রোমেরো, যাদের দুজনের গোল আসলে কেপ ভার্দেকে হারায় আর্জেন্টিনা। তো সেক্ষেত্রে কিছুটা, যেটা রোমেরোর লাস্ট গোলটা সবাই বলছে আত্মঘাতী গোল ছিল, যেটা দিয়ে আসলে কেপ ভার্দেকে হারায় আর্জেন্টিনা। এই দুজন প্লেয়ারকে নিয়ে আমি আলাদা করে আপনার কাছে একটু জানতে চাইবো যে কি মনে হচ্ছে তাদেরকে নিয়ে। আসলে দেখেন, এই দুই প্লেয়ার বিগত ম্যাচগুলোতে তারা কিন্তু ওরকম ভালো সাপোর্ট দিতে পারে, ভালো খেলতে পারেনি। তবে একটা প্লেয়ার তারও কিন্তু কিছু থাকে, রিয়াকশন থাকে, যেন আমি বিগত ম্যাচগুলো ভালো খেলতে পারিনি। তবে আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেন, তারা কিন্তু সেকেন্ড ফাইনাল কিন্তু তারা যথেষ্ট ভালো খেলছে, ঠিক আছে। তো আমি মনে করি তারা আজকে ভালো করবে এবং গোল করবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, তো সেক্ষেত্রে মেসির সাথে সবসময় আমরা দেখি কোনো না কোনো প্লেয়ার খুব ভালো একটা সামঞ্জস্য তাদের থাকে, খুব ভালো করে কোপ আপ করছেন, এবং দুজন মিলেই দেখা যায় পুরো টিমটাকে খুব ব্যালেন্স করে। আজকে কি মনে হচ্ছে মেসির পাশে কে থাকতে পারে, আপনার কি মনে হয়? না, মেসির পাশে দুই প্লেয়ারই থাকবেন, ঠিক আছে। সো একজনের সঙ্গ দিবেন, ঠিক আছে। কি একটা ফরমেশন থাকে, কোচের কিছু ফরমেশন থাকে, যে তুমি এই ফরমেশনে এখানে থাকবা, তোমরা দুইটা প্লেয়ার দুজন এখানে থাকবা। মেসির কিছু কোচের দায়িত্ব থাকে, বলে দেয় যে তোমরা এই ফরমেশনে খেলবা, মেসি ওইভাবে ওই রাইট সাইড দিকে এসে মেসি এভাবে ফিনিশ করবো, তুমি ফলস দিবা, ঠিক আছে। এরকম কিছু সিস্টেম থাকে। আমার মনে হয় আজকে সেটার ব্যতিক্রম হবে না, আমার বিশ্বাস। তবে সবসময় একটা বিতর্ক থাকে, আমি যে দুজন প্লেয়ারের ফরওয়ার্ডের কথা বললাম, লাউতারো নাকি আলভারেজ, আপনি কাদের দলে থাকবেন, মানে কাকে আপনি চুজ করতেন যদি আপনি আজকে আর্জেন্টিনার ডাক আউট থাকতেন? আলভারেজ মাস্ট। আলভারেজ। ওকে, তো সেদিক থেকে আলভারেজের একটা এখনো বোধহয় স্পার্ক রয়েছে, তো সেটা আজকে জ্বলে ওঠার সম্ভাবনা রয়েছে কিনা? না, ডেফিনেটলি আলভারেজ একটা যথেষ্ট পরিপূর্ণ প্লেয়ার। আমি মনে করি আজকে আলভারেজ যথেষ্ট ভালো খেলবে, এটা আমার বিশ্বাস, মিশরের এগেনস্টে। সো আলভারেজ আজকে গোলও করবে, এটা আমার সিক্স সেন্সে বলছে যে আলভারেজ আজকে গোল করবে, এবং বিগত যেই তার পারফরমেন্স আজকে ওনার খেলার মাধ্যমে এটা মানে গুছিয়ে নিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। সেদিক থেকে মোহাম্মদ সালাহর প্রসঙ্গটা আপনি আনলেন, যে মোহাম্মদ সালাহ যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। তার লাস্ট ম্যাচের কথা যদি বলি, অস্ট্রেলিয়ার বিপক্ষে 120 মিনিটে আমরা দেখেছি মোহাম্মদ সালাহ বেশ ধীর গতিতে ছিলেন, কিছুটা স্লো ছিলেন। এটা কেন মনে হয়েছে, বা তার আসলে কিছু ফরমেশন থাকে, যে কখন কোন ফরমেশন খেলতে হবে, কিছু প্লেয়ার অবজার্ভ করে যে আমার এগেনস্টে কীভাবে খেলতে হবে, এই প্লেয়ারের ডিফেন্সের এগেনস্টে কীভাবে খেলতে হবে, ঠিক আছে। কিছু প্লেয়ার থাকে, ফরমেশন থাকে। আমার মনে হয় সালে ওই ফরমেশনটাই অবলম্বন করছে, ঠিক আছে। একটু দীর্ঘদিকে খেলছে, আবার কখনো ফাস্ট হচ্ছে বল নিয়ে, আবার কখনো ব্যাগে চলে আসছেন, ঠিক আছে। সে একই ফরমেশন তাহলে কি বিদ্যমান থাকবে আর্জেন্টিনা ম্যাচেও? ডেফিনেটলি আজকে তো তার কৌশল তো অবলম্বন করতেই হবে,
এবং আজকে আমি জেতার জন্য, আর্জেন্টিনা জেতার জন্য সে তার বেস্ট খেলবে, এটা আমার বিশ্বাস। যেহেতু আমাদের সময় কম, আমি ছোট করে প্রেডিকশন জানতে চাই, একদম please. স্পেসিফিক একটা প্রেডিকশন জানতে চাইবো ভাইয়া, যে please. আর্জেন্টিনা কত গোল করবে এবং মিশর কি মনে হয়? আর্জেন্টিনা আজকে 3-0 জেতার কথা। 3-0 মানে 3-0 মিশর কোনো গোল করতে পারবে গোল না? করতে পারবে না, এটা আমার আচ্ছা। বিশ্বাস আর কি, এরকম আমার একটা ধারণা আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার তো মনে হচ্ছে মিশর রয়েছে, মিশরের সালা আছেন, তিনি কি একটি গোলও করতে পারবেন না? টাফ, কারণ মিশর খুবই tough। সালাকে আর্জেন্টিনার ডিফেন্স এবং মিডফিল্ড তারা যথেষ্ট মার্কে রাখবে, Dominate করতে পারবে। বাহ। এরকম একটা আমার তাহলে বিশ্বাস। 3-0 আমরা রাখছি, এবং আর রাত 2টায় কিন্তু আরেকটা ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে কলম্বিয়া। সেক্ষেত্রে এই টিমটা নিয়ে ছোট বিশ্লেষণ জানতে চাই, আমাদের সময় একেবারে শেষে। কি মনে হয়? সুইজারল্যান্ড আসলে একসময় ভালো টিম। কলম্বিয়া এর আগে বিগত দিনে আমরা দেখছি, আমরা যখন খেলাধুলা করি তখন বালদেরামা নামে একটা প্লেয়ার ছিল, মিডফিল্ডে খেলতেন, যথেষ্ট ভালো খেলতেন। তবে আমি বলবো যে কলম্বিয়া ভালো টিম, সুইজারল্যান্ডও ডেফিনেটলি ভালো আছে। যদি যে এখানে শুধু আমি একটুই বলবো যে স্কোর, যে দলগুলো স্কোর পাবে, অ্যাবেল পাবে, সুযোগের গোলের সুযোগগুলো পাবে, যারা ফিনিশ করতে পারবে তারাই জিতবে। আমি এটাও 50-50 আমি বলবো, এটাও 50-50? এটা 50-50 আমি বলবো। সেক্ষেত্রে সুইজারল্যান্ড এবং কলম্বিয়াও বেশ স্ট্রং একটা টিম, স্ট্রং টিম, জি। তো তাও আমরা একটা 50-50 রাখছি। 50-50 আমি বলবো, যারা গোলগুলো অ্যাভেল করবো, যে সুযোগগুলো কাজে লাগাতে পারবে তারাই জিতবে, এটা আমার বিশ্বাস। তো কলম্বিয়াকে আপনি এগিয়ে রাখছেন না, বা সুইজারল্যান্ড? আপনার পার্সোনাল বিশ্লেষণটা কি বলে? যখন আমি যখন যে প্লেয়ারগুলো দেখছি, হ্যাঁ। আপনার বালদেরামা ছিল, আরও যে প্লেয়ারগুলো ছিল, এখন যারা প্লেয়ার আছে, আসলে কিছু কনফিডেন্সের ব্যাপার আছে, ঠিক আছে, কিছু কনফিডেন্সের ব্যাপার আছে, এই প্লেয়ার আত্মবিশ্বাস থাকা আছে, এই প্লেয়াররা খেললে টিম জিতবে, এরকম একটা কিছু, এরকম সেটা আমি ভরসা ওইরকম পাচ্ছি না, বিদায় আমি সাপোর্টে এককভাবে সাপোর্ট যেতে পারছি না আর কি। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাচটাকে 50-50 রাখছি। অসংখ্য ধন্যবাদ শোতে আসবার জন্য ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, রেজ এবং এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোর বিশ্লেষণ নিয়ে হাজির হব আগামীকাল ঠিক একই সময়ে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ফুটবল উন্মাদনায় মাতুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।